ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর 15 অধ্যায়। এই 15 নম্বর অধ্যায়ে বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপাদ্যগুলি আছে সেগুলি নিয়ে আমরা এর পূর্বেই আলোচনা করেছি। রেজিস্টার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। এখানে 40, 41 এই উপপাদ্যগুলি নিয়ে আমাদের বিভিন্ন প্রয়োগের সমস্যার সমাধান করতে হবে। তাই প্রথমেই উপপাদ্যগুলি ভালো করে জানা দরকার। এর পূর্বে আমরা 15.1-এর যে সমস্যাগুলি আছে এবং যে প্রয়োগগুলি আছে অর্থাৎ 6 পর্যন্ত যে প্রয়োগগুলি আছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব প্রয়োগ 7, অর্থাৎ বইয়ে যে প্রয়োগগুলি দেওয়া থাকে আমরা এগুলোকে অতটা প্র্যাকটিস করি না বা দেখি না। তার জন্য আমাদের সমস্যাটা কি হয়, আমরা জ্যামিতির শর্ট কোশ্চেন এবং 3 নম্বরের প্রয়োগ অর্থাৎ এগুলো আমাদের মাধ্যমিকের যে কোশ্চেন পেপার পড়ে সেখানে আমরা বুঝতে পারি না। তাই প্রত্যেকটা বইয়ের যে প্রয়োগ আছে সেগুলি কিন্তু ভালো করে দেখলে আমাদের জ্যামিতির শর্ট কোশ্চেনটাও হয়ে যাবে, তার সঙ্গে 3 নম্বরের প্রয়োগটাও হয়ে যাবে। তাই বারবার বলছি এই প্রয়োগগুলি তোমাদেরকে ভালো করে দেখতে হবে। দেখো 7 নম্বর প্রয়োগে কি বলেছে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অর্থাৎ বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এবার এটাকে আমাকে প্রমাণ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ। ঠিক আছে, বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্তের টি যে কোনো একটি বিন্দু অবস্থিত। তাহলে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। দেখো এখানে চিত্রটা, ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে টি একটা বহিস্থ বিন্দু। তাহলে এই টি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি যে স্পর্শক অঙ্কন করে দেবে, এটা আমাকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে প্রমাণ করতে হবে যে টি বিন্দুতে ও কেন্দ্রের বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা প্রমাণ করতে হবে। এখানে দুটি স্পর্শক অঙ্কন কি করা হয়েছে, টি এ এবং টি বি। ঠিক আছে, এই দুটো আমাকে প্রমাণ করতে হলে অঙ্কন আমাকে করতে হচ্ছে। তাহলে একটা বৃত্ত দেওয়া আছে ও কেন্দ্রীয় আর একটা টি বহিস্থবিন্দু দেওয়া আছে। এরপর আমাকে যেটা করব সেটা হচ্ছে অঙ্কন। টিও যুক্ত করলাম, প্রথমেই যে বহিস্থবিন্দু আছে তার সঙ্গে কেন্দ্রকে যুক্ত করলাম টিও কে ব্যাস করে। দেখো টিও কে ব্যাস করে, তাহলে টিও কে যদি ব্যাস করা হয় তাহলে ব্যাসার্ধ আমাকে একটা বিন্দু নিয়ে নিতে হবে এর অর্ধেক, সেটা বি বিন্দু হচ্ছে, এটা পি বিন্দু। তাহলে অর্ধেক করে একটা কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম। টি বিন্দুতে ও কেন্দ্রের বৃত্তের বহিস্থ বিন্দু ও ও একটি অন্তস্থ বিন্দু। তাহলে ও কি হয়ে গেল, ও হয়ে গেল অন্তস্থ বিন্দু। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের, আর টি একটা হচ্ছে বহিস্থ বিন্দু। এবার আমাকে টি ও ব্যাস অঙ্কিত ও বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করছে। দেখো যখন বৃত্তটা অঙ্কন করলাম তখন দুটি বিন্দুতে ছেদ করলো, একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে এ। এই দুটি বিন্দুতে যখন ছেদ করলো এবার আমরা কি করব, যুক্ত করব এ এবং বি, টি এ বি টি, ও এ ও বি। তাহলে এগুলোকে সবগুলোকে ও এ ও বি ও টি, ঠিক আছে, এগুলোকে সবগুলোকে যুক্ত করে নিলাম। তাহলে এগুলোকে যখন যুক্ত করলাম, এই যুক্ত করার পর আমি কি করব, প্রমাণ করব। তাহলে এখানে দেখো দুটো আমরা কোণ পাচ্ছি, একটা হচ্ছে ও এ টি, ও এ টি এই একটা কোণ, এবং হচ্ছে ও বি টি, দুটো কোণ পেয়েছি। প্রত্যেকেই কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কেন হচ্ছে, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত, সমকোণ। এখানে দেখো এটা কি, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস, এটা এই যদি বৃত্তচাপ ধরি তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ নয়, এই কোণটাও অর্ধবৃত্তস্থ কোণ। আবার যদি এটাকে ব্যাস ধরি তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দুই দিক থেকে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে সমকোণ, সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এক সমকোণ। তাহলে কি জানবো, আমার এখানে যে এ টি বাহুটা আছে, এ টি বাহুর উপর ও এ লম্ব, আবার বি টি বাহুর উপর অবিলম্ব। তাহলে দুটো যখন আমার লম্ব প্রমাণ হয়ে গেল, তাহলে এটি আর বিটি যথাক্রমে ব্যাসার্ধ কত, ও এ এবং ও বি। ঠিক আছে, ও এ এবং ও বি দুটি বিন্দুতে লম্ব। তাহলে 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। একটা রেখা আমি অঙ্কন করেছি বা একটা বিন্দু আছে, সেখানে ব্যাসার্ধটা 90 ডিগ্রি। তার মানে বুঝতে হবে এটা কি, যে রেখাটা অঙ্কন হবে ওই বিন্দুতে সেটা তো স্পর্শক। কারণ আমরা যদি এর আগের প্রয়োগগুলি দেখি বা আগের উপপাদ্য দেখি, তাহলে সেখানে আমরা কি করেছিলাম, যে কোনো একটি বৃত্তের স্পর্শক, কোনো একটি বিন্দুতে স্পর্শক ওই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে কিভাবে লম্বভাবে আছে। ঠিক আছে, লম্বভাবে আছে, এক্ষেত্রেও তাই। তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু নিয়ম কিন্তু একই, লম্ব ভাবেই থাকছে। তাহলে ওখানে প্রমাণ করছিলাম যে প্রথমে ব্যাসার্ধ আর স্পর্শক ছিল, লম্ব হচ্ছিল, এখানে লম্বটা প্রমাণ করে নিলাম। তাহলে জানলাম যে ওই বিন্দুতে স্পর্শক অঙ্কন হবে। এখানে বলেছে দেখো এটি ও এ বি ও কেন্দ্রীয় বৃত্তের যথাক্রমে এ ও বিন্দুতে দুটি স্পর্শক। তাহলে যেটা আমার প্রমাণ বলেছিল সেটা প্রমাণ হলো, বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে বারবার বলছি এই 7-এর প্রয়োগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিভিআই, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। পাতা নম্বর হচ্ছে 210, 210 পাতার 7 নম্বর প্রয়োগ। ঠিক আছে,
খুব সহজ প্রয়োগ। আবারও বলছি, একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, ওই বৃত্তের একটা বহিস্থ বিন্দু নেওয়া হয়েছে, বহিস্থ বিন্দু যেটা আছে সেটার সঙ্গে যোগ করার পর তার সেটিকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন, বৃত্তটা দুটি বিন্দুতে ছেদ করেছে ও কেন্দ্রীয় বৃত্তকে, তারপর সেটা কি করেছি, সেটা আমরা সবগুলোকে অঙ্কন করে যোগ করে নিয়েছি। তাহলে যখন যোগ করলাম তার মানে কি হলো, যোগ যখনই করে নিয়েছি তার মানে আমরা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে সমকোণটা উৎপন্ন হচ্ছে কোথায়, বৃত্তের ব্যাসার্ধে, যেখানে আমরা কি করেছি, যে বিন্দুটা স্পর্শক করছে, তাহলে সেটাই হয়ে গেল স্পর্শক। খুব সহজ, তোমরা ভালোভাবে দেখলে খুব সহজেই 3 নম্বর পেতে পারো। দেখো, এরপর আমাদের এটা হচ্ছে 40 নম্বর যে উপপাদ্য, সেখান থেকেই প্রয়োগটা করলাম। 41 নম্বর উপপাদ্য যদিও আগে করিয়েছি, বিস্তারিত আলোচনা করেছি, প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে, চাইলে সেখান থেকে উপপাদ্যগুলি একবার দেখে নিও, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও দেখবে 3 অধ্যায়, 7 অধ্যায়, 10 অধ্যায় এগুলিতেও জ্যামিতি আছে, এগুলিরও প্রয়োগগুলি কিন্তু বিস্তারিত আলোচনা করা এর পূর্বেই হয়েছে। দেখো 40 নম্বর উপাধি কি বলা হয়েছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সংযোগ বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই অংশটা ঠিক আছে, কোনো একটা বহিস্থ বিন্দুর সঙ্গে দুটো স্পর্শক অঙ্কন করা হলো, তাদের যে সংযোজক সরলরেখা, ঠিক আছে, পি এ এবং পিবি, এই যে রেখাটা, দুটো স্পর্শক কি বলছে, সমান। আর কি প্রমাণ করতে হবে, ও এ ও ও বি, এটা হচ্ছে কি ও এ, পিও এ এবং পিও বি, পিও এ এবং পিও বি এই দুটো কোণ হচ্ছে সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা প্রমাণও করা খুবই সহজ। যখন একটা স্পর্শক আমি অঙ্কন করে নিই, এখানে দেখো যেটা বলেছে, প্রদত্ত যেটা বলবে সেটা আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি, এরপর আমাকে দুটো স্পর্শক বলে দিয়েছে পি এবং পিবি, তাহলে ও এ ও বি কি বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এগুলো কি 90 ডিগ্রি কোণ করে আছে, লম্বভাবে আছে, লম্ব আছে মানে কি, লম্বভাবে যখনই আসে তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, বি কোণের সঙ্গে এই কোণটা প্রত্যেকেই 90 ডিগ্রি সমান। এটা হচ্ছে সাধারণ বাহু এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজ দুটি কি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম। এটা দেখো, এই যে সাধারণ বাহুটা, এই সাধারণত কি হচ্ছে, দুটোই কিন্তু এই 90 ডিগ্রির, যে 90 ডিগ্রি কোণ আছে তাদের তাদের অপোজিট মানে অতিভুজ। ঠিক আছে, তার জন্য আর এইচ এস হিসাবে এখানে প্রমাণ করা হয়েছে। এরপর আমার কি হলো, অনুরূপ ভাবে আমরা বলতে পারি পি এর সঙ্গে পিবি সমান, আবার বলতে পারি কোণ দুটো সমান। তাহলে এই উপপাদ্যটাও খুব সহজ। ঠিক আছে, উপপাদ্যটা সহ দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে অনুরূপ কোণ আর অনুরূপ বাহু সমান। ঠিক আছে, বিস্তারিত আলোচনা পূর্বেই করেছি, বারবার বলছি, কারণ এই ক্লাসটাকে দীর্ঘায়িত করলে হবে না, তোমরা আগের ক্লাসটা একবার দেখে নাও, দেখবে 11 যদি 41-এর প্রয়োগটা ভালো করে দেখে নাও, কথা আছে 211 পাতায়, তাহলে দেখবে পরবর্তীতে যে প্রয়োগগুলি আছে, এটা 7 নম্বর প্রয়োগ তোমরা করলে। এরপর দেখো এখানে যে প্রয়োগগুলি আছে সেগুলি তোমরা যদি করো, এখানে 8 নম্বরের একটা প্রয়োগ দেওয়া আছে, যেটা হচ্ছে নিজে করি, তোমরা চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্ট করবে, কারণ এটি তাহলে আমরা আবার পরবর্তী ক্লাসে আমাদেরকে করে দেবো। ঠিক আছে, এই 8 নম্বর প্রয়োগটা, যেগুলো করা আছে সেগুলো নিয়ে আলোচনা করছি, পরবর্তী যেগুলো করা নেই সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। তাহলে 8-এর পর এবার হচ্ছে 9, তাহলে আমরা 7-এর পর 9, 8টা যদি তোমাদের লাগে অবশ্যই জানাবে। দেখো এখানে কি, এখানে একটা অঙ্ক পড়তে পারে, অঙ্কটা কেমন, বলছে ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধ 6 সেমি, কেন্দ্রে ও থেকে 10 সেমি দূরে অবস্থিত পি একটি বিন্দু, পিটি স্পর্শক আঁকলাম, পিটি এর দৈর্ঘ্য কত। খুব সহজ একটা অঙ্ক, দেখো এইটা আমার দেখার প্রয়োজন নেই। দেখো আমরা জানি স্পর্শক মানে লম্ব, মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমাকে ব্যাসার্ধটা বলে দিয়েছে আর কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুটা দৈর্ঘ্য বলে দিয়েছে, দুটো যখন বলে দিয়েছে তার মানে এটা কি 90 ডিগ্রির এটা অতিভুজ। তাহলে আমরা জানি যদি সমকোণী ত্রিভুজ হয় তার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এখানে আমাকে কি বার করতে বলেছে, হয় ভূমি নয় লম্ব, দুটোর মধ্যে একটা বের করতে বলেছে, অতিভুজ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, তাহলে অতিভুজের স্কোয়ার মানে 10-এর স্কোয়ার মাইনাস 6-এর স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100, 6-এর স্কোয়ার মানে 36, তাহলে 100 থেকে 64, √64 মানে হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে পড়তেই পারে, এটা কিন্তু মার্ক 2 এর অঙ্ক। ঠিক আছে, 2 নম্বরের পড়তে পারে, এই অঙ্কটা 2 নম্বরের পড়তে পারে। ঠিক আছে, 10-এরটা দেখো, এটা একটা 2 নম্বরের অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি যার কেন্দ্র থেকে 26 সেমি দূরে পি বিন্দুতে থেকে অঙ্কিত স্পর্শক হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 26, এটা 10। এবার আমাকে ব্যাসার্ধ বার করতে বলবে, একই নিয়ম, এটা তো 90 ডিগ্রি, স্পর্শক মানে হচ্ছে যে কেন্দ্রগামী যে ব্যাসার্ধ আছে তার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে,
90 ডিগ্রি কোণ যখন উৎপন্ন করছে তার মানে এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ধরে নাও বা ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ার 26-এর স্কোয়ার মানে কত হচ্ছে 26-কে 26 দিয়ে গুণ করলে হয় 676, 676 এখানে হচ্ছে 100, তার মানে হচ্ছে 576, 576 √576 তার মানে হচ্ছে 24-এর বর্গমূল। ঠিক আছে, এখানে এটা পুরোটাই করে দেখাইনি, এখানে দেখো এটা হচ্ছে 676। ঠিক আছে, এখানে হচ্ছে 676 মাইনাস এখানে হচ্ছে 10-এর স্কোয়ার মানে 100, তাহলে হচ্ছে 576, 576 এর বর্গমূল ওটি 576 এর বর্গমূল হচ্ছে 24। ঠিক আছে, 24, 24-কে 24 দিয়ে গুণ করলে আচ্ছা তাহলে এটা কত মানে ওটির মান বেরিয়ে গেল 24। তাহলে স্পর্শক মানেই সেটা কেন্দ্রগামী ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা শুধু খেয়াল রাখবে। ঠিক আছে, 11টা দেখো, 11 কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি। ঠিক আছে, এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি, এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি, এ ও বি বিন্দুতে অঙ্কিত টি বিন্দুতে ছেদ করেছে। বেশ, টি বিন্দুতে ছেদ করেছে, এ টি বি, এ টি বি অর্থাৎ এই কোণটা। ঠিক আছে, ও এ টি ও, এ টি ও অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটোর মান হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে একটা কোণ বলে দিয়েছে কত 130 ডিগ্রি, এই কোণটা 130 ডিগ্রি বলা আছে। তাহলে যখন এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দুতে ছেদ করছে, তার মানে টি বিন্দুতে এ টি বি টি ও এ ও বি এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ তো, এই দুটো ব্যাসার্ধ তো, তাহলে এই দুটো কি স্পর্শক, তাহলে এগুলো কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি করে, তাহলে এই দুটো 90 ডিগ্রি করে উৎপন্ন করে, তাহলে এটা চতুর্ভুজ হচ্ছে না। এখানে দেখো এ ও বি টি, এ ও বি টি একটি কি চতুর্ভুজ না, তাহলে এ ও বি টি যদি একটি চতুর্ভুজ হয়, ধরে নাও এ ও বি টি একটি চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে আমরা চতুর্ভুজ যদি হয়, দেখো এখানে বইয়ে যা করা আছে আছে, আমি যেটা বলছি সেটা একবার দেখে নাও। এখানের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা দেখো এইভাবে করেছে যে এই যে দুটো দুটো কোণ করেছে এ টি বি, এ টি বি মানে এই কোণটা আর এই কোণটা, তাহলে এই দুটোর সেই একই, আমি যেটা বলছি ওই চতুর্ভুজের ক্ষেত্রেই। তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি 130, 90 90 180, 180 আর 130 310। ঠিক আছে, তাহলে 310 যদি 360 থেকে বিয়োগ করা হয় তাহলে এটা টোটাল মান কত 50 ডিগ্রি। তাহলে এটা কি করেছে সমদ্বিখণ্ডিত করেছে, তো কোণে ভাগ করেছে, তাহলে এই কোণটা কত হবে 25 ডিগ্রি হবে, ওটিটা সমদ্বিখণ্ডিত করেছে, তাই না। তাহলে শুধু স্পর্শকের নিয়মটা জানলেই কিন্তু এটাও করা যাচ্ছে। ঠিক আছে, স্পর্শকের নিয়ম জানলে এই প্রয়োগটা বা এই অঙ্কটাও তোমরা করতে পারবে। এই যে করলাম কত 9, 10 এবং 11 এই তিনটেই কিন্তু 2 নম্বরের শর্ট কোশ্চেন পড়তে পারে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে 12 প্রয়োগ, এটা একটু গুরুত্বপূর্ণ প্রয়োগ। ঠিক আছে, 12 প্রয়োগটা ভালো করে দেখো। এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানি, বৃত্তে দুটি স্পর্শক, বেশ বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক মানে 41 যে উপপাদ্যটা করবে সেই উপপাদ্যের সঙ্গে সঙ্গে সে ওই উপপাদ্যকে নিয়ে যে প্রয়োগগুলো তৈরি হয়েছে সেই প্রয়োগগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে করে নেবে। ঠিক আছে, তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সেটা প্রয়োগের সঙ্গে মানে উপপাদ্যের সঙ্গে প্রয়োগগুলিকে মিলাতে পারবে, যেটা এই ধরনের হচ্ছে এই নিয়মে হচ্ছে, তাহলে মনে রাখাও তোমাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তটিকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করছে, বেশ দুটি স্পর্শক বি ও সি বিন্দুতে। এবার এ ও বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এই যে বিসি দুটো বিন্দু, এ ওটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, মানে যে বহিস্থ বিন্দুর সঙ্গে যে সংযোজক রেখাটা সেটা লম্ব সমদ্বিখণ্ডক করছে। এটা কিভাবে প্রমাণ করব, দেখো এটা প্রমাণ করতে গেলে যেটা প্রদত্ত সেটা প্রথমেই লিখবো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, বহিস্থ একটা বিন্দু নিলাম, দুটো স্পর্শক এ এ সি এবং এ বি দুটো অঙ্কন করলাম। ঠিক আছে, বৃত্তটিকে বিসি যে স্পর্শক, ঠিক আছে সে দুটিকে মানে এ ওটাকে যোগ করলাম। এরপর
এ ও বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, মানে যে দুটো বিন্দুতে স্পর্শক হয়েছে সেই দুটো বিন্দুটাকে আমি এখানে স্পর্শ বলেছে, ঠিক আছে, স্পর্শ করেছে, তাহলে আমরা কি করলাম, সেই দুটোকে যোগ করে নিলাম। এরপর দেখো এখানে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে এটাকে সমান দুই ভাগে ভাগ করছে এবং লম্বভাবে ভাগ করছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও এসি দুটি স্পর্শক, ঠিক আছে, তাহলে এ বির সঙ্গে এসি সমান, কারণ এই দুটো সমান হবে। একই বিন্দুতে যে স্পর্শকগুলো অঙ্কন করা হয় তারা সবসময় সমান হবে। একটা বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা হবে এবং সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সবসময় সমান হবে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে পড়তে পারে বা এমসিকিউ পড়তে পারে, তোমার শূন্যস্থান পড়তে পারে, সত্য মিথ্যা পড়তে পারে, অসমান বলে দিল যে একটি বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলো এবং সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য অসমান, তখন এটা মিথ্যা হলো। এই ধরনের যদি তোমরা জ্যামিতিটা ভালো করে করো তাহলে অনেকটাই নাম্বার পাবে, 22 নম্বর কিন্তু জ্যামিতি থেকে করা যায় মাধ্যমিকে। তার জন্য বলছি জ্যামিতিটাকে ভালো করে তোমরা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, কোথাও অসুবিধা হলে তো আমরা আছি, কোনো জায়গায় কোনো সমাধান না পারলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। দেখো এরপর কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও এসি স্পর্শক, তাহলে এই দুটো সমান। এবার এ ও, এই এ ও যে রেখাটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, এটাও আমরা জানি। তাহলে এই ও এ বি এবং ও এ সি এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান, দুটো সমান প্রমাণ হলো। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজের দুটো তিনটে জিনিস দেখো প্রমাণ হয়ে যাচ্ছে। দুটো, এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এওসি এবং একটা বি, এও বি এবং এওসি, এই দুটো ত্রিভুজের দুটো বাহু সমান, দুটো কোণ সমান, আর একটা সাধারণ বাহু। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড মানে হচ্ছে বাহু, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, আবার সাইড মানে হচ্ছে বাহু। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড এই সূত্র অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান। তাহলে এই ত্রিভুজের সঙ্গে যখন এই ত্রিভুজটা সমানই হচ্ছে, সমান হয়ে গেল, তাহলে সমানই যখন হচ্ছে তার মানে বলতে পারি আমার এই যে ডি কোণ দুটো আছে এই দুটো তো অনুরূপ কোণ, এটা হচ্ছে ডি বিন্দুতে অনুরূপ কোণ। তাহলে এটা এক সরল কোণ, মানে কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি করে। 90 ডিগ্রি করে আছে, আর এই দুটো বাহু কি অনুরূপ বাহু, তাহলে বাহু দুটো সমান, এটা আবার লম্ব ভাবে আছে। তাহলে কি করেছে, এডি বিসি এর ওপর লম্ব ভাবে আছে, তাহলে এটা কি প্রমাণিত। তাহলে আমরা বলতে পারি এডি বিসি কে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে। দেখো খুব সহজ ভাবে বুঝো এটাকে, মানে যদি বেশি জটিল ভাবে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু ভুল হবে। তাহলে দুটো প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ, এখানেও এই প্রয়োগটাও তোমরা ভালো করে করবে, ঠিক আছে। 12 এবং 9, 12 এবং 7 দুটি প্রয়োগ, ঠিক আছে, এই দুটি প্রয়োগ তোমাদেরকে ভালো করে দেখতে হবে। এখানে কি হচ্ছে, একটা ত্রিভুজ আছে, সরি একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্তের একটা বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন হয়েছে বা দুটি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে বিন্দু দুটি স্পর্শ করলো সেই দুটিকে যোগ করলে সংযোজক সরলরেখা, মানে কেন্দ্রের সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখার সঙ্গে লম্ব সমদ্বিখণ্ডক করছে। তাহলে যখনই লম্ব সমদ্বিখণ্ডক আমি ধরলাম লম্ব সমদ্বিখণ্ডক, কিন্তু এখন যখন আমি আঁকলাম দুটো ত্রিভুজ পেলাম, দুটো ত্রিভুজের আমরা জানি একই বহিস্থ বিন্দু থেকে যদি কোনো বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান হয়, তাহলে সেক্ষেত্রে দুটো বাহু সমান। আচ্ছা, আবার যদি কেন্দ্রের সঙ্গে ওই বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা ওই স্পর্শক দুটির যে বিন্দুটা সেই যে কোণ উৎপন্ন করবে সেটাকে সমদ্বিখণ্ডিত করে, এটাও আমরা জানি, এবং একটা সাধারণ বাহু, সেই ক্ষেত্রে ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেলে কি হচ্ছে, এই বাহু দুটো সমান, অর্থাৎ ও এ এবং ও সি সমান, এবং এই কোণ দুটোও সমান। কোণ দুটোর মান কত, 180, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কি আছে, লম্ব ভাবে আছে, অবশ্যই লম্ব ভাবে আছে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডিত করছে। তাহলে 7, বারবার বলছি 7 এবং 12, 7এরটাও দেখলে খুব একটা সহজ প্রয়োগ, এবং এখানে 12টা দেখলে প্রয়োগ মানেই আমরা ভেবে নিই যে অনেক কঠিন, কিভাবে করব এইসব ভাবতে লাগি। ভাবার জন্য কি হয়, আমরা সহজ জিনিসটাকেও গুলিয়ে ফেলি। আর আমরা কি করি, উপপাদ্যগুলো ভালো করে করি না, সাধারণ সূত্র যেগুলো দেওয়া থাকে সেগুলো ভালো করে পড়ি না, এর ফলে আমরা বারবার প্রয়োগগুলো করতে যাই এবং প্রয়োগগুলো আমরা ভুলই করি, ঠিক আছে। এখানে তোমরা 40, 41, এরপর হচ্ছে আমার 42-এর উপপাদ্য, ঠিক আছে। 42-এর উপপাদ্য করে আমরা যে এই যে সমস্যার সমাধানগুলি আছে কষে দেখি সেগুলি আমরা করব। তাহলে এখানে 40, 41, 42 এই তিনটি উপপাদ্য আমাদের ভালো করে দেখতে হচ্ছে। উপপাদ্য ভালো করে দেখলে কি হবে, প্রয়োগটা বেড়ে যাবে, ঠিক আছে।
বেশ, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা পরবর্তী যে প্রয়োগগুলি আছে, বইয়ে দেখবে কিছু প্রয়োগ করা আছে, আমরা প্রয়োগগুলিকে যখন দেখি বইয়ে তখন পাতাটা উল্টে চলে যাই, এটা পারবো না, খুবই কঠিন, এটাই মনে করি। তার জন্য আমাদের কি হয়, প্রয়োগগুলো কিন্তু কোনোদিনই করে ওঠা হয় না। প্রয়োগ একবার যদি তুমি দেখো, তারপর যদি বুঝে নাও, তাহলে মনে হবে যে এর থেকে সহজ কিছু নেই, কিন্তু তার আগে উপপাদ্যটা করতেই হচ্ছে। এই ক্লাসের পরে আমরা কি করাবো, এখান থেকে যে সমস্যাগুলি আছে প্রয়োগগুলি প্রথমে করানোর পর 15.2 এর যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারা উপকৃত হয়। এর আগেই আমরা সম্পাদ্য, ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত এগুলি নিয়ে বিস্তারিত ক্লাস করেছি এবং পরিমিতি নিয়েও বিস্তারিত ক্লাস করেছি। যদি তোমাদের দেখার ইচ্ছা হয় বা কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই প্লেলিস্টে দেখবে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখো। এবং যেগুলি অসুবিধা হবে সেগুলি স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলও আছে, সেখানে তোমরা জয়েন করো এবং সেখানে গিয়েও তোমরা তোমাদের সমস্যার সমাধান করাতে পারো বা সমস্যাগুলি বলতে পারো, তাহলে অবশ্যই আমরা তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।